বুঝি না। আর হচ্ছে এখন ঘটনা হচ্ছে, দোষটা ভিডিও আসলে গুলো একটু মূলত, হ্যাঁ আমি সেটাই বলতেছিলাম, দোষটা আসলে মূলত আমারই। আপনাদের ভিডিও দিতে তো আমার আধা ঘন্টার বেশি লাগে না, কিন্তু কেন দেই না জানি না। খালি মনে হয় যে এটা শেষ করে দেই, তারপরে মনে হয় এটা শেষ করে দিই, তারপরে মনে হয় এটা শেষ করে দিই। হ্যাঁ। তো জি আজকে স্যার। আজকে আমি আপনাদের ক্লাস শুরু করি, তাহলে আর কোনো কথা না বলে তারপরে আমি এটা করতেছি, ভিডিও নিয়ে কি করা যায় এটা আলোচনা করতেছি। স্যার পুরাতন ভিডিও গুলো দিন। অবশ্যই, ইনশাল্লাহ। তো আমরা টাইপ টুল শুরু করছিলাম, তাই না? তো জি স্যার। প্রথমে আমরা জি দেখছিলাম যে কিভাবে একটা প্যারাগ্রাফের মধ্যে টাইপ করতে হয়, তাই না? তারপর দেখছিলাম কিভাবে জি একটা এরিয়া, একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে টাইপ করতে হয়। ধরেন এই আমার এরিয়াটা, আমি আরেকবার রিক্যাপ করতেছি। ধরেন এই আমার এরিয়া, আমি এই এরিয়ার মাঝে টাইপ করব, তাহলে এরিয়া টাইপ টুল দিয়ে পাথের মধ্যে ক্লিক করব, জাস্ট লেখাটা আসবে। তারপরে আমরা দেখছিলাম টাইপ অন এ পাথ টুল, অর্থাৎ এখানে আমার পাথ যেই জায়গায় আছে আমি আমার পাথে অনুযায়ী লিখতে পারবো, পাথ যেদিকে গেছে লেখাটা ওইদিকে আছে। এটার মাঝে আমরা আবার দেখছিলাম যে টাইপের মাঝে, টাইপ অন এ পাথের মাঝে আমরা কিছু রেইনবো, স্কিউ, রিবেন এগুলি দেখছিলাম, কিউ দিলে কিরকম হয় এই বিষয়গুলো দেখছিলাম। তারপরে আমরা দেখছি ভার্টিক্যাল টাইপ টুল, অর্থাৎ এটা দিয়ে যাই লিখবো আমরা উপরে নিচে হবে। তারপরে দেখছিলাম আমরা এখানে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, অর্থাৎ এই বিষয়টা আপনার নাম শুনলেই বুঝতে পারতেছেন যে ধরেন আমার একটা এরিয়া আছে, স্টারটাই আমার এরিয়া ধরেন। আমি যদি এটাকে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল দিয়ে ক্লিক করি, তাহলে লেখাগুলো এরিয়ার মধ্যে হবে কিন্তু ভার্টিক্যাল হবে, উপরে নিচে হবে। তারপরে এখানে যেটা আছে ভার্টিক্যাল ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল, এটা হচ্ছে আমরা পাথে যেটা লিখবো সেটা উপরে নিচে আসবে, কিন্তু পাথটা যদি আমাদের মানে যেহেতু আমাদের পাথ এই দিকে গেছে এই কারণে আমাদের লেখাটাও ওইভাবে গেছে, মানে পাথটা এইদিকে গেছে লেখাটাও ওইদিকে, এই কারণে লেখাটা এদিকে গেছে যেদিকে পাথ গেছে। তারপর আমাদের আছে আহ টাচ টাইপ টুল, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি, গতকালকে যেগুলো ছিল এগুলো। ধরেন আমি লোগো কথাটা লিখলাম, এটার ফন্ট চেঞ্জ করি, আমরা কিভাবে ফন্ট চেঞ্জ করি এটা গত ক্লাসেই আমরা দেখছি। ফন্টের স্টাইল কিভাবে চেঞ্জ করি এটাও দেখছি। তারপরে ফন্ট কিভাবে ছোট বড় করতে হয়, ফন্টে কিভাবে টার্নিং করতে হয়, এগুলি আমরা গত ক্লাসে দেখছি। উপর নিচে বড় হাতের সবগুলো, আবার প্রথমটা বড় থাকবে তারপর এগুলো ছোট থাকবে, এই জিনিসগুলো দেখছি, ওখানে আর কিছুই নেই। হ্যাঁ। তো এই যে এই বিষয়টা জি যে আছে, এই জিনিসটা টাচ টাইপ টুল, আপনি এটা যদি সিলেক্ট করেন, এটা সিলেক্ট করে যে কোনো একটা লেটারে যদি ক্লিক করেন সেই লেটারটা আপনি যে কোনো দিকে মুভ করতে পারবেন, এটা কিন্তু আপনার ছাড়াই। মানে ঘটনা হচ্ছে, আমার এই যে লোগো লেখাটা আমি লিখলাম, লিখে ওটাকে আমি একটু উপর দিকে নিতে চাচ্ছি, ওটাকে একটু উপর দিকে নিতে চাচ্ছি, তাহলে আমি এটাকে সিলেক্ট করব, এই যে টাচ টাইপ টুল নিয়ে ওটাতে ক্লিক করব, করার পরে যে আমি ও উপরে নিচে ডানে বামে যে কোনো দিকে এইভাবে সরাতে পারবো, যে কোনো দিকে, এবং এটাকে আমি রোটেটও করতে পারবো, এমন না যে শুধু এটাই হবে, আমরা এটাকে মানে বড় ছোট করতে পারবো। আবার দেখেন এই যে এখানে ক্লিক করে এটাকে রোটেট করতে পারবো, এই যে এখানে। হ্যাঁ। এই যে ধরেন আবার এটাকে আমি ধরলাম, এইদিকে নিলাম, ঠিক আছে। মানে জাস্ট এই বিষয়গুলো হচ্ছে কি, যে টাচ টাইপ টুল দিয়ে আপনি যে আচ্ছা। কোনো একটা, হ্যাঁ একটা নির্দিষ্ট লেটারকে ছোট বড় ঘুরানো যায় মন চায় এটা করতে পারবেন, এই বিষয়টা। এখন এখানে আমি আপনাদেরকে গত ক্লাসে যতটুকু দেখিয়েছি সেখানে প্যারাগ্রাফের কিছু বিষয় ছিল, প্যারাগ্রাফের বিষয়গুলো আমরা ধরিনি। হ্যাঁ। এখনো, এখন আমি সেই প্যারাগ্রাফের বিষয়গুলো একটু নিয়ে আলোচনা করছি বা ধরছি। ধরেন আমার যে ডিজাইনটা আছে, আমার এই ডিজাইনটা ঠিক এতটুকুর মাঝে আমার কিছু লেখা আছে, এই যে এতটুকুর মাঝে আমার লেখা আছে এই লেখাগুলো। এখন আমি যেটা চাচ্ছি যে আমার লেখাগুলো এই যে আমার যে ইটা আছে, যতটুকু জায়গা আছে এই জায়গার মাঝে সমানভাবে, এই লেখাগুলো শুরু হয়েছে কোথা থেকে, লেফট থেকে শুরু হয়েছে রাইটে শেষ হয়েছে, তাই না? জি তো আমি চাইলে আমার লেখাগুলো, আমার লেখার অ্যালাইনটাই কিন্তু লেফট সাইড সমান, তো আমি চাইলে লেখাগুলো মিডিল অ্যালাইন করতে পারি, মানে মিডিলে লেখা হবে, সবগুলো লেখা মিডিলে থাকবে। তাহলে এই যে আমার মিডিলটা যে আছে অ্যালাইন সেন্টার, এখানে ক্লিক করবো,
অথবা এখানে প্যারাগ্রাফ আছে, হ্যাঁ, এই যে প্যারাগ্রাফ, ক্যারেক্টারের মাঝে আমার এই যে এখানে প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফে ক্লিক করব, করার পর এই যে অ্যালাইন গুলো আছে এগুলো কিন্তু অ্যালাইন, অ্যালাইন লেফট, এই যে অ্যালাইন সেন্টার যদি দেই তাহলে চেয়ে দেখেন আমার সবগুলো লাইন ঠিক মিডিলে থেকে শুরু হয়ে মিডিলে শেষ হয়েছে। প্রথমে ছিল এটা, এটা লেফট থেকে শুরু হয়ে রাইটে শেষ হয়েছে, এটা মিডিল। তারপর এটা হচ্ছে এই যে রাইট থেকে শেষ হয়ে লেফটে, আর রাইট থেকে শুরু হয়ে লেফটে শেষ হয়েছে এরকম। এই জিনিসগুলো দেখলে বোঝা যায় কোনটার কাজ কি। মূলত মাইক্রোসফট ওয়ার্ড আমরা যারা পারি আম, তারা এই জিনিসগুলো কোনো সমস্যা হওয়ার কথা না আমাদের জন্য। ঠিক আছে, এইভাবে জি জিনিসটা কি বুঝতে পেরেছেন? তারপরে যদি জি আমি বুঝতে এটা পারছি। সিলেক্ট করি, যে এইটা যদি সিলেক্ট করি তাহলে আমার সবগুলো লেখা আমার এরিয়ার মাঝে ফিট হয়ে যাবে। আবার এটা সিলেক্ট করলে সবগুলো লেখা এরিয়ার মাঝে ফিট হবে, আবার মিডিলে শেষ হবে। এটা যে রাইট লেফটে শেষ হচ্ছে, আর এটা একেবারে সবগুলো মিডিলেই শুরু হবে মিডিলেই শেষ হবে, এই বিষয়গুলো। হ্যাঁ, তারপর এই যে এখানে এই যে একটা অপশন আছে, এই যে এটা হচ্ছে, জাস্ট মিনিট আমি আবার প্রথমটাই সিলেক্ট করি, এটা হচ্ছে আমার দুইটা লেখার মাঝে যদি দুইটা থাকে, আলাদা যদি অংশ থাকে, সেই অংশগুলোকে আমি সুন্দরভাবে যেন আলাদা হয়। তারপরে এইগুলো এই যে 1 কলাম 2 কলাম, এই যে দেখেছেন যখনই আমি এটা সিলেক্ট করলাম এখানে 1 এবং 2 যেটা অটোমেটিক আসে আমাদের মাইক্রোসফট এর মাঝে ওরকম। আর এটা হচ্ছে এই যে দিয়ে আসছে, কি বলে এটাকে, রাউন্ড দিয়ে এসছে। এখানে আরো কিছু অপশন আছে, 1 2 এ বি দিয়েও আসতে পারে, ছোট হাতের এ বি দিয়ে আসতে পারে, যেটা আপনি নেন। হ্যাঁ, তারপর রোমান সংখ্যা আছে, 0 1 2 আছে, 0 0 1 আছে, এইভাবে। মানে আমরা যখন দুইটা মানে দুটা প্যারা নিচ্ছি লেখার মাঝে, এই বিষয়গুলো আসলে ততটা গুরুত্বপূর্ণ না। কেন বললাম আমি গুরুত্বপূর্ণ না? আমরা এগুলো ভিন্নভাবে করতে পারি। আচ্ছা, এখন আমি আপনাদেরকে এই যতটুকু জিনিস দেখালাম এর মাঝে আমার আরেকটা জিনিস দেখানো বাকি আছে, সেই জিনিসটা আমি একটু পরে দেখাবো। ঠিক আছে, এখন চলেন আমরা জি আবার আবার লেখার মধ্যে চলে যাই। ধরেন আমি এই জিনিসটা লিখলাম লোগো, এটাকে আমি বড় করলাম। বড় কিভাবে করতে হয়? এটাকে ধরে এভাবে টান দিলে বড় হবে। তারপরে এখান থেকে আমি বড় করতে পারবো, কিন্তু আমি সাধারণত এভাবে টান দিয়েই বড় করি। আমার ওইখান থেকে আস্তে ধীরে বড় করার প্রয়োজন পড়ে না, টান দিলেই বড় হচ্ছে। যদি শিফট চেপে টান দেন তাহলে সব দিকে সমানভাবে ছোট বড় হচ্ছে, আর যদি শিফট না টানেন তাহলে এটা স্কিউ হয়ে যাবে। হুম, তো এটাকে আমি এখন, এলোমেলো, জি, এলোমেলো হয়ে যাবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমার যখন, আমি যখন একটা আহ কথা লিখে ফেলবো, যেটা আমার লিখার দরকার, সেটা লোগো হতে পারে, লোগো নেম হতে পারে, যেই জিনিসটাই হোক আমার লিখা দরকার, আমি লিখে ফেললাম। দেখেন খেয়াল করে, ওকে, যখন আমার কাজ শেষ, হুম, এর মাঝে আরো কিছু কাজ আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন আমার লোগো লেখাটা বড় থাকবে, নেম লেখাটা ছোট থাকবে, তাহলে আমি কি করব? আমার এখানে এসে, মানে যেই লেখাটার মাঝে আমি এই কাজটা করব সেটাতে সেটাকে সিলেক্ট করে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমার এই ধরনের এটা হবে, সিলেকশনের অপশন আসবে। ক্লিক করে সিলেক্ট করে তারপর আমি ইচ্ছা করলে এটাকে বড় করতে পারবো, এটাকে ছোট করতে পারবো, অথবা এটার পুরো ফন্ট স্টাইলিং আমি চেঞ্জ করে দিতে পারবো, যা মন চায় আর কি। এখান থেকে আমি এই জিনিসটা করতে পারবো। ধরেন এটাই দিলাম, ঠিক আছে, দেখেন। এখন আমি যদি এটাকে সিলেক্ট করি, এখন কিন্তু আমার এখানে কোনো নাম আসছে না। কোনো নাম এসেছে? আসেনি। কারণ জি কি? না, কারণ কি নাম না আসার এরকম। কারণ হচ্ছে যে আমি এখানে দুটো ফন্ট একসাথে ইউজ করেছি এবং কোনো স্টাইলও এসেছে। ওকে, তো আমি এখান থেকে যদি আমার এটাতে ক্লিক করি, এই যে এখানে, এখানে তখন এই যে নামটা আসছে। আবার এখানে ক্লিক করি, এই যে এটা পপিন্স আসছে। আর এটা কি ফন্ট আমি নিজেও জানি না, নাম পরে বলতে হবে। এটাতে ক্লিক করি, এই যে পপিন্স যে ফন্টটা এটা আসছে এইভাবে। তো আমরা ইচ্ছা করলে এভাবে ক্লিক করে সিলেক্ট করে আমার ফন্ট স্টাইল যেমন চাই তা এগুলো আমি চেঞ্জ করতে পারি। ঠিক আছে, ধরেন এই যে লোগো নেম, পুরোটাই যদি আমি এটা দেই, পুরোটাই যদি চেঞ্জ করি তাহলে এখান থেকে পুরোটা চেঞ্জ করলাম। ওকে, তো যখন আমার যেই কাজটা আমি করেছি এই কাজটা এই পর্যন্তই শেষ, হ্যাঁ, এই কাজটাকে আমার আর মানে এটাকে আমার আর করতে হবে না, এটাতে আর কোনো কাজ করতে হবে না। মানে কাজ করতে হবে না বলতে ফন্ট আমি স্টাইলটা চেঞ্জ করব না, আমার আর ফন্ট স্টাইল এটা চেঞ্জ করার দরকার নেই।
তারপরে এই যে এখানে 100%, তারপরে এই যে এখানে অপটিক্যাল ভার্টিক্যাল অটো আছে, এই যে এখানে যে 225 আছে ট্র্যাকিং যেটা, এগুলো আমার আর কোনো কাজ করার দরকার নেই। তখন আমি আমার এই ফন্টটাকে সিলেক্ট করে, যে কাজটা আমি করেছি সেটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব। যে কাজটা করেছি সেটাকে সিলেক্ট করে কি করব, রাইট বাটন ক্লিক করব। রাইট রাইট বাটন। বাটন ক্লিক করার পর এখানে ক্রিয়েট আউটলাইন একটা অপশন আছে, ক্রিয়েট আউটলাইন, আমি এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিব। তো ক্রিয়েট আউটলাইন করার মানে হচ্ছে বা কারণ হচ্ছে, এই যে আমি এখানে নামটা লিখলাম লোগো নেম, এটা তো আমার একটা ফন্ট, তাই না? যে কোনো একটা জি। ফন্ট, যেমন এটা হচ্ছে পপিন্স ফন্ট, আরো ফন্ট আছে। তো আমার কাছে এই যে একটা ফন্ট, এই ফন্টটা যদি আমার ক্লায়েন্টের কাছে না থাকে, যদি এটা ফন্ট থাকে এবং এই ফন্ট যদি আমার ক্লায়েন্টের কাছে না থাকে, তাহলে আমি এই ডিজাইনটা আমার ক্লায়েন্টের কাছে দিব, এবং আমার ক্লায়েন্ট ডিজাইনটা যখনই ইলাস্ট্রেটরে ওপেন করবে তখন তার ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। কেন চেঞ্জ হয়ে যাবে? কারণ তার কাছে এই ফন্ট নেই, সুতরাং ফন্ট চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমি যদি এটাকে ক্রিয়েট আউটলাইন করে দেই তাহলে যা আছে তাই থাকবে। কারণ ক্রিয়েট আউটলাইন করা মানে হচ্ছে এটা আর এখন ফন্ট না, এটা হচ্ছে শেপ। ক্রিয়েট আউটলাইন করে দেওয়ার মানে হচ্ছে কি, হ্যাঁ, এটার ফন্ট না, এটা নির্দিষ্ট শেপ হয়ে গেছে। তো ফন্ট আমরা ইচ্ছা করলে এখান থেকে বড় করতে পারি, আবার এখান থেকে ছোট করতে পারি, এখান থেকে আমি ট্র্যাকিং করতে পারি, এখান থেকে আমি এটাকে উপর দিকে বড় করতে পারি, এখান থেকে এটাকে পাশে বড় করতে পারি, ফন্ট। কিন্তু ফন্ট যেটা না, হ্যাঁ, যেমন এই যে একটা জিনিস, এটা তো কোনো ফন্ট না। এখন এটাকে যদি আমি সারাদিন এখানে বড় করি, এটা কি বড় হবে? হবে না। জি না। সারাদিন যদি ছোট করি, ছোট হবে? হবে না। ঠিক একইভাবে এটা, এই শেপের আর এই শেপের মাঝে এখন কোনো পার্থক্য নেই। এটা আগে ছিল ফন্ট, এখন আর ফন্ট নেই। এটাকে আমি সারাদিন ক্লিক করলেও বড় হবে না, বড় ছোট হবে না। হবে না। কারণ কি, এটা এখন একটা শেপ হয়ে গেছে, এটার ফন্ট নেই। তো আমরা এই কাজটা করব, যখন আমার কাজটা শেষ হয়ে যাবে তখন আমি এটাকে ফন্ট থেকে শেপ করে দেবো। ফন্ট থেকে শেপ করে দেওয়ার কারণ হচ্ছে কি, কারণ এখন আর এটা এডিটেবল না, এটা আর এডিট করা যাবে না। এমনিতে শেপ যেভাবে আমরা ছোট বড় করি, ঘুরাই, এই টান দিলে শেপ বড় হবে, এটাকেও টান দিলে বড় হবে। আমরা যেভাবে একটা শেপ ঘুরাই, এটাকেও ওইভাবে ইচ্ছা করলে ঘুরানো যাবে, এটা কোনো সমস্যা নেই না। বাট আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে? এই জিনিসটা কেন জি। করা হয় আপনাদেরকে আমি বললাম, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে এই জিনিসটা এই কারণে করা হয়। ঠিক আছে? জি ভাইজান। ওকে, ধন্যবাদ। এখন আমরা ফন্টের অনেক কিছু জেনেছি, অনেক কিছু শিখেছি। এখন ফন্ট নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে এবং আমরা কিছু ডিজাইন। হুম। তো ডিজাইন করার জন্য আমি এটাকে আমার A4 সাইজ করি, আমার এইটাকে আর্টবোর্ড। আর্টবোর্ডটাকে A4 সাইজ করলাম, মানে আমি এরপর একটা ডিজাইন করি। তো এখন আপনাদের নিয়ে আমি একটা, যে কোনো ধরনের ফ্লায়ার হোক বা ব্রোশিয়ার হোক, যেটাই হোক, একটা কিছু ডিজাইন করবো, বা বিজনেস টাইপই হোক। এখন আমরা একটু ডিজাইনের মাঝে চাই, একটু ডিজাইন করি। তো আমরা যে জিনিসটাই ডিজাইন করব, একটা জিনিস খেয়াল করবেন, সেই ডিজাইনের জন্য আমাদের একটা সেফ এরিয়া থাকে, আবার কিছু ব্লিড ব্লিড এরিয়া থাকে। তো সেফ এরিয়া, ব্লিড এরিয়া আমি যখন আবার নতুন করে ডিজাইন করব, যখন নতুন করে আর্ট বুক নিব, তখন এই জিনিসটা আপনাদেরকে বুঝাবো, কোনো সমস্যা নেই। এখন শুধুমাত্র জেনে রাখেন যে আমি আর্ট বোর্ডের সাইজ অনুযায়ী একটা আহ নতুন একটা শেপ শেপ নিন। নিলাম। এটাকে অবজেক্ট থেকে পাতে গিয়ে অফসেট পাথ করছি এবং মাইনাস অফসেট পাথ করছি, মাইনাস, এটা -25 দিব, -25, ওকে দিব। দেওয়ার পর দেখেন এই যে আমার একটা শেপ, এই যে আরেকটা বাইরের shape। তো আমার যে ভিতরের শেপটা আছে, এই ভিতরের শেপটাকে আমি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক গাইডস, ঠিক আছে, এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক গাইডস, এখানে যদি ক্লিক করি তাহলে এই যে দেখেন, এই যে আমার যে ইটা আছে, উপরের যে শেপটা ছিল সেই শেপটা গাইড হয়ে গেছে। হ্যাঁ, আমি এখন পিছনের ইচ্ছা করলে ডিলিট করে দিতে পারি। এই যে গাইড, নীল রঙের গাইড এসেছে। এই গাইডটার কারণ হচ্ছে যে আমার লেখাগুলো যেন এই দাগের বাইরে না যায়, এর জন্য আমি এই গাইডটা নিলাম, যে আমার লেখাগুলো যেন এই দাগের বাইরে না যায়। এটা হচ্ছে একটা প্রফেশনাল বিষয়। আপনি যদি এই দাগের বাইরে নিয়ে যান, কোনো লাইন যদি তেরা বেঁকা দেন, তাহলে সমস্যা, মানে দেখতে ভালো দেখা যাবে না, যখন প্রিন্ট করবেন
তখন হয়তো অনেক কোনো জায়গা দিয়ে মিস হয়ে যেতে পারে লেখাগুলো। তো যাই হোক, আমাদের ডিজাইনটা যেন এই দাগের বাইরে না যায়, হ্যাঁ, এই কারণে নিলাম। বাইরে না। ওকে, এখন আমরা চলেন ডিজাইন শুরু করি। আমি চাচ্ছি একটা ডিজাইন করতে। ওকে, চমৎকার ডিজাইন মনে এসেছে। ওয়েলকাম টু, ওকে দেখেন, আমরা ফন্টটা নিচ্ছি, আমি এই ফন্টটা নিব, অ্যাকোমিন, এটা নিব অ্যাকোমিন হোয়াইট, হোয়াইট সেমি বোল্ড। এটা তো আমার কার্নিংটা অপটিক্যালি আছে, গুড, কিন্তু এখানে ট্র্যাকিং পিরিয়ডও আছে, ট্র্যাকিংটা 0 করব। আর কি, এটা 125, এটা 111 আছে, এগুলি একটু ঠিক করি। এটা 100, এটা 111 না, এটাও 100%। ওয়েলকাম টু, সুন্দরবন বানান জানি কেমনে? এভাবেই তো হওয়ার কথা। এখানটা হুম, সুন্দর বনস না, বর্ণনা। বন্সি হওয়ার কথা, নট শিওর। সুন্দরবন, সুন্দরবন অ্যাসটা হওয়ার কথা, কিন্তু এই যে দেখছেন, উইকিপিডিয়াতে আবার ঠিকই এই বানানটা ঠিক আছে, এইখানে দিছে কিন্তু সুন্দরবন। হুম, জি, কিন্তু উইকিপিডিয়া যে আছে, এই যে উইকিপিডিয়া, সুন্দরবন। জি, হ্যাঁ, এই যে ওদের বানানটা সুন্দরবন, ঠিক আছে। আরেকটা দেখি তাহলে, আরো কোথা আছে কিনা। এই যে এটাতে, এটার বানানটাও তো সুন্দরবন, এই যে এটার বানানটাও তো সুন্দরবন। হম, ঠিকই আছে। দেখেন, এখানে কিন্তু আমার একটা বানান ভুলটা, আমার কিন্তু বানানটা ভুল হয়েছে, তাই না? জি, এখানে এ দেওয়া, আমি দিয়েছি ও, তাই না? এখানে বানানে জি, এ দেওয়া, BANS, আমি দিয়েছি ও। তার মানে এখন এটাকে আমার চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করব? এখানে এসে ডাবল ক্লিক করব, জাস্ট আমার যে ফন্টটা আছে যেটা লিখেছি এখানে এসে ডাবল ক্লিক করব, করার পর এটাকে আমি সিলেক্ট করব এভাবে, মানে ক্লিক করে সিলেক্ট করব, অথবা ক্লিক করে ডান পাশে ক্লিক করে ব্যাক স্পেস চাপবো, এবং আমি এ লিখে, শেষ। ঠিক আছে, যাই হোক, ভুল হয়ে ভালোই হয়েছে। এখন আমার সবগুলো বড় হাতের অক্ষর লাগবে, আমি ছোট বড় লিখেছি, সবগুলো আমার বড় হাতের অক্ষর লাগবে। ওকে, তো সবগুলো যদি বড় হাতের জি, অক্ষর লাগে, তাহলে আমি কি করব? এই যে আমার ডাবল টি যে আছে, অল ক্যাপস, যেটা আমি আপনাকে দেখিয়েছি, আমি অল ক্যাপসে ক্লিক করবো, তাহলে সবগুলো কি হলো আমার বড় হাতের। বড় হাতের। ঠিক আছে, এখন এটার আমি ফন্ট স্টাইলটা চেঞ্জ করবো, এটাকে আমি এক্সট্রা কনডেন্সড ব্ল্যাক দিলাম। ওকে, এখন আমার করণীয় কি বলেন তো? আমার ওয়েলকাম টু ঠিক আছে, মানে আমি যেভাবে দিতে চেয়েছি সেটা নিয়েছি, সুন্দরবন কথাটা যেভাবে নেওয়ার দরকার ছিল সেভাবে নিয়েছি। এখন আমার করণীয়, হচ্ছে এটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দেওয়া, ঠিক আছে। ঠিক না? Okay. জি, তারপর এটাকেও আমি রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিব। আমার যে সুন্দরবনের ইমেজ আমি এখানে খুঁজলাম বা করলাম, পেয়ে গেছি। আমি একটা সুন্দর দেখে ইমেজ দিলাম, এই ইমেজটা। সুন্দরবন গিয়েছিলেন কখনো? জি না। জাকির ভাই গেছিলেন?
জাকির ভাই মনে মনে বোধহয় আমার অভিশাপ দিতেছে। জাকির ভাই আছে না গেছে গা? গেছে গা রে ভাই। কথাটা বলেন। জাকির ভাই গেছে গা। বিদ্যুৎ মনে হয় চলে গেছে। হম। মনে হয় বিদ্যুৎ চলে গেছে, গরম পড়ছে না। এই জিনিসটা জাকির ভাইয়ের দেখার খুব দরকার ছিল ভাই। এই কারণে আমি একটা জাকির ভাইয়ের নামটা নিচ্ছি যে উনি আছেন কি নাই, এটা আমার বোঝার জন্য বা শোনার জন্য। বাট গুরুত্বপূর্ণ টাইমে জাকির ভাই থাকে না। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, সেটাকে বাদ দিয়ে দিলাম। ভাই কেউ যাবেন আমার সাথে সুন্দরবন? যদি সময় সুযোগ মিলে, সব মিলে বেটে বলে তাহলে ইনশাআল্লাহ। ওকে, আমি এই ছবিটাকে এই লেখাটার মাঝে মাস্কিং করব, ক্লিপিং মাস্ক। কিভাবে করব বলেন তো? সিলেক্ট করবো দুটা এটাকে এরো। সবার আগে নিচে নিতে হবে আমার, হ্যাঁ। জি। মাস্কিং যেটা করব সেটা উপরে থাকতে হবে না, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, আমি নিচে নিয়ে জি। গেলাম। আমি এটাকে নিচে নিয়ে গেলাম। নিচে নেওয়ার পর এখন যদি আমি এই লেখাগুলো সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে ক্লিপিং মাস্ক করি, তাহলে কি মাস্কিং হবে? ইয়েস অর নো? ইয়েস। হবে না, শুধুমাত্র এই এস দিয়ে হবে। এস দিয়েও হলো না। হবে না কেন, হলো না কেন বলেন আমাকে। স্যার এই যে রিলিজ লাস্টেটা কম্পাউন্ড যেটা, পাঠ করতে হবে মনে হয়। রিলিজ কম্পাউন্ড পাথ না, মেক কম্পাউন্ড পাথ। ঠিক আছে, জি। এটাকে কম্পাউন্ড পাথ হিসেবে করতে হবে। কারণ কি? কারণ এগুলো তো অনেকগুলো পাথ, অনেকগুলো পাথ দিয়ে তো একটা ই হবে না, তাই না? তাহলে আমি অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে কম্পাউন্ড পাথ মেক। ঠিক আছে, দেখেন কম্পাউন্ড পাথ হওয়ার পর এটা আবার ট্রান্সপারেন্ট হয়ে গেছে, আপনি তো বোঝা যাচ্ছে না। এটা হয় আচ্ছা মাঝে মধ্যে, এটা হয়ে যায়, হ্যাঁ। এটা কোনো সমস্যা নেই, কিন্তু আপনার পাথ গুলো তো সব কম্পাউন্ড পাথ আছে তো। এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করেন, মেক ক্লিপিং মাস্ক, হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখছেন? জি। আসলে কি সুন্দর লাগছে? আসলে ভালো ফর্মটাই লাগছে। তো সুন্দর। আসলে সুন্দর লাগছে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমি এখানে আরেকটা কাজ করব আপনাদের ইয়ের জন্য। আমার রেজাউল সরি, আমার জাকির ভাই যদি থাকতো খুবই ভালো লাগতো। এটাকে আমি আবার রিলিজ মাস্ক করে দিই। রিলিজ ক্লিপিং মাস্ক করলাম। এই যে আমার এটা যে আছে, এটাকে আমি একটা অফসেট পাথ নিব, হ্যাঁ। এটার আমি একটা কি নিব? অফসেট পাথ নিব। বুঝতে পারি। হ্যাঁ, তো আমি এটা কালারটা সাদা দিয়ে দিলাম। এখন এটাকে আমি একটা অফসেট পাথ নিব, অবজেক্ট থেকে আহ পাথ, পাথ থেকে পার অফসেট পাথ, সরি। অফসেট পার। অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ নিলাম। এটা নেওয়ার কারণ কি, যখন দেখাবো তখন কারণটা আপনারাই দেখবেন। ঠিক আছে, এই উপরেরটা ধরে এবং নিচেরটা ধরে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে দিলাম। এই যে আমার অফসেট পাথ যে আছে, এই যে সাদাটা, এই যে সাদা অফসেট পাথটা, এটাকে ইচ্ছা করলে তো আমি যে কোনো কালার এখন করতে পারি, পারি না? তাহলে জি। আমার ডিজাইনটা আরো সুন্দর। এখন আপাতত আমি কালোই রাখছি, জাস্ট ফর এই সময়ের জন্য আমি এটাকে কালো রাখছি। একটু পরে আমি এগুলোকে বিভিন্ন গ্রিন, কালার করব। গ্রিন দিলে কেমন হবে? এটা একটু পরে আমি কালার করবো, শুধুমাত্র এটা দেখানোর জন্য বা বোঝানোর জন্য যে এটা একটা ই আছে, আমার কালার আছে। ঠিক আছে, তো এখন আমার করণীয় কি সুন্দরবনের আরেকটা ছবি নেওয়া, যেটা ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি ইউজ করবো। ধরেন এটাই নিলাম। বড় আছে ছবিটা, আহ খুব একটা বড় না, তারপরেও নেই। কপি ইমেজ, এখানে এনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। অ্যারেঞ্জ টু ব্যাক। এখন যদি আমি লেখার এই যে সাইডের লেখার গুলোর বর্ডারটা যদি এখন সাদা দেই, তাহলে ভালো, তাই না?
জি। নাকি জোর করে বলাচ্ছি আপনাদের? জি না, জি না। আচ্ছা, ঠিক আছে। এখন আমার যেটা মন চাইছে, যে যেই কাজটা আমি করছি এই কাজটা আপনারা আশা করি করতে পারবেন, তাই না? এটাকে জি আমি পুরোটা ইনশাল্লাহ। ব্ল্যাক দিলাম, এটাকে ব্ল্যাক দিয়ে এটাকে অ্যারেঞ্জ এন্ড টু ব্যাকে পাঠিয়ে দিলাম। এখন এটার অপাসিটি আমি কিছুটা কমিয়ে দিচ্ছি, অপাসিটি কমিয়ে দেখি কেমন লাগে। ওয়াও, ওকে। আচ্ছা, এটার অপাসিটি আমি পরে কমাই। এই যে ব্ল্যাক যে ইটা আমি নিয়েছি, তাই না? মনে শেপ। পড়েছে? হ্যাঁ, এটারই আমি আরেকটা কপি নিলাম, নিব এই ব্ল্যাকটা। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি নিলাম এবং এই কপিটাকে আমি অ্যারেঞ্জ ইনটু ফ্রন্টে এনে দিলাম। দেওয়ার পর এটাকে উপরে তুলে এই কালো এবং এটাকে আমি ক্লিপিং মাস্ক করে দিই। ক্লিপিং মাস্ক করে আবার ব্যাকে পাঠিয়েছি। এখন কালোটাকে আবার ব্যাকে পাঠাতে হবে। এখন যদি আমি এটার অপাসিটিটা কমাই তাহলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, দেখেন এগুলো জলজল করছে আর ওগুলো ম্রিয়মাণ। হুম। ওকে, লেখাটাকে একটু ছোট করে দিই, বেশি বড় হয়ে যাচ্ছে। দুটো জিনিসকেই আমি মিডিল অ্যাঙ্গেল করছি, হ্যাঁ। সেই, তাহলে এখন আমরা এখানে আরো কিছু ইমেজ করব, মাস্কিং করব, হ্যাঁ। মাস্কিং করব। আচ্ছা, এটাকে আমি এই পর্যন্ত দিলাম আর এখান থেকে আরেকটা আরেকটু দেব। এটাকে আমি কার্ভেচার টুল দিয়ে এই শেপটাকে একটু ভিন্ন মাত্রা দিচ্ছি। ওকে, জি। এই সাদাটাকে আমি কিছু একটু কমিয়ে দিই। কেমন হলো জানি না, অপাসিটি আর বেশি থাক, কিন্তু এটাকে আমি এই অপাসিটি থেকে মাল্টিপ্লে ওভারলে দিলাম। ওকে, ওভারলে দেওয়াতে এই জিনিসটা এখন চকচক করছে। কোথাও যদি কোনো বুঝতে, যে কোনো কিছু বুঝতে সমস্যা হয় প্রশ্ন করবে, হ্যাঁ, প্রশ্ন করবে। মাঝখান দিয়ে মুখ দিয়ে আমার তুমি কেন এসে গেছে? আমার মেয়ের জন্য, আমার মেয়ে বাবা বলে ডাক দিয়েছে, আমার মনটা ওইদিকে চলে গেছে এবং আমার মেয়ের তুমি করে ডাক দিয়ে ফেলেছে। ঠিক আছে। আচ্ছা, এখন আমি এখানে আরো কিছু ছবি আনবো এবং ছবি এনে এখানে কিছু লিখবো। লিখলে আমি এই ছবিটাই নিচ্ছি, বা এই ছবিটা, এটাকে কপি, কপি করে এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখন এটাকে আমি ক্লিপিং মাস্ক করব খুব ইজিলি। এলিপস টুল, এই একটা শেপ নিলাম, মিডিলে রাখলাম। এটা যদি অপাসিটিটা আমি একটু কমিয়ে দেই তাহলে ছবিটা আমার কোথায় হচ্ছে এটা দেখা যাবে। এটার আবার আমি অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, সাইড গুলি একটু বাড়ানোর জন্য আর কি। ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এখানে এনে বসিয়ে দিলাম, হ্যাঁ। এখন আমি এখানে বাঘ নিয়ে যা মন চায় তা লিখতে পারি। হুম। এর মাঝে আমি একটা কথা বলেছিলাম যে আমাদের প্যারাগ্রাফের মাঝে আরেকটা বিষয় আছে যেটা নিয়ে আমি একটু পরে কথা বলবো, সেই জিনিসটা এখন আপনাদেরকে আমি বলছি। আমাদের টাইপ টুলের প্যারা, প্যারা নিয়ে, হ্যাঁ। আমি যখন এইভাবে বাঘ সংক্রান্ত কিছু লিখবো,
এখানে যখন আমি এভাবে বাক সংক্রান্ত কিছু লিখবো, হ্যাঁ, তখন লেখাগুলো জেনারেল করছি, রেগুলার লিখছি, হ্যাঁ, রেগুলার বোল্ড দিই, ওকে বোল্ড দিলাম। দেখেন আমার এই যে বাঘের চারপাশে লেখাটা এমন যদি হতো যে লেখাটা আমার বাঘের চারপাশ দিয়ে এসেছে, যতটুকু বাঘ আছে মানে এদিক দিয়ে গোল করে আসবে, হ্যাঁ, এদিক দিয়ে গোল করে আসবে, বাঘ যেদিক দিয়ে যেদিক যাচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব বজায় রেখে আমার লেখাটা আসবে। তাহলে আমার কি করতে হবে, এই দুইটোকে, যেই লেখাগুলো সেই লেখাগুলো সিলেক্ট করতে হবে এবং যে